এই মুহূর্তে পুরো বাংলাদেশের শোকের ছায়া। পুরো বাংলাদেশে একটাই প্রসঙ্গ, সেটা হচ্ছে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার ট্র্যাজেডি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে বিদেশে যারা আছেন সবাই জানেন যে বাংলাদেশে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। একটা ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে একটা মাইলস্টোন কলেজের নামক শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। তো এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় 32 জনের উপরে অলরেডি মারা গেছেন। পাইলটকেও বাঁচানো সম্ভব হয়নি। আমি যতটুকু জানি পাইলটও না ফেরার দেশে চলে গেছেন। তো আসলে ঘটনাটা হয়েছিল কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল? তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, আশেপাশে যে দেশগুলো আছে তারা শোক জানিয়েছে। ইন্ডিয়া, তারপর রাশিয়া, ভারতের বন্ধু রাষ্ট্রগুলো, তো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল, এই বিমান দুর্ঘটনার পেছনে কি কারণ ছিল, কিভাবে এতজনের প্রাণহানি হলো, সব বিষয়ে আজকে আমরা দেখব। যে ভিডিওটির উপরে আজকে রিয়াকশন দিচ্ছি, ভিডিওটির টাইটেলটা হচ্ছে কেন বিধ্বস্ত হলো বাংলাদেশ বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমানটি, ভারত কেন দায়ী? এখানে আবার ভারতের নাম উঠে আসছে। আমি জানি না কি কারণে ভারতের টাইটেলটা এখানে যোগ হলো। চলুন বিস্তারিত দেখে আছি আসলে বিমান দুর্ঘটনার পেছনে আসল কারণটা কি। চলুন ভিডিওটি শুরু করে, লেটস গো। 1 2 3। বন্ধুরা, আজকে দুপুর 1:04 বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এটা গতকালকে। বিমানটি ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোন স্কুল, 19 জন মারা গেছে, আমি মনে করছিলাম কলেজ। শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় বিমান দুর্ঘটনা আর কখনোই ঘটেনি। বিমানটি চালাচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল তৌকির। সর্বশেষ তথ্য অনুযায়ী বিমানটির পাইলটও মারা গেছে। এখন প্রশ্ন হলো, আর কবে আমাদের শিক্ষা হবে? বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে খুবই করুণ ও সংকটময় অবস্থায় যাচ্ছে। কিছুদিন পরপরই একের পর এক বিমান বিধ্বস্ত হচ্ছে। এই তো কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক 130 মডেলের একটি বিমান কক্সবাজারে বিধ্বস্ত হয়, সেখানে পাইলট মারা যায়। আজকে আবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান F-7 BGI বিধ্বস্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, এর শেষ কোথায়? এর উত্তর হলো, বাংলাদেশের কখনোই শিক্ষা হবে না। আপনি জানলে অবাক হবেন, আজকে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে F-7 মডেলের, এগুলো সেই 60-এর দশকের যুদ্ধ বিমান। 1960 দশকের যুদ্ধ বিমান। আগের ডিজাইনের এই বিমানগুলো এখনো যে আকাশে উঠছে, এটাই তো অনেক কিছু। এই মডেলের যুদ্ধ বিমানগুলো অনেক দেশের জাদুঘরে রয়েছে। বাংলাদেশ এখনো কেন এত পুরনো মডেলের বিমান ব্যবহার করছে তা আমার বোধগম্য নয়। বাংলাদেশের জিডিপি বর্তমানে পাকিস্তানের চেয়েও প্রায় দ্বিগুণ। তাহলে বাংলাদেশ কেন নতুন কোনো ফাইটার জেট ক্রয় করছে না, বা নতুন কোনো প্রশিক্ষণ বিমান কেন? জিডিপির দিক থেকে পাকিস্তানকে পিছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে কেন ফেলে দেওয়া হচ্ছে না? যেখানে পৃথিবীর প্রায় সকল দেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে মুভ করছে, সেখানে বাংলাদেশ এখনো পড়ে আছে আদিম যুগে। তবে বাংলাদেশ আর আদিম যুগে পড়ে থাকবে না। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছে, চীন থেকে খুবই দ্রুত নতুন ও অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করা হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা কি, চলুন সে সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে বিমানটা, সেটা তো চীনের তৈরি। এর সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা অফিসিয়ালি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে কোন যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কোন যুদ্ধবিমান ক্রয় করা হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো কিছু জানায়নি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়েছে এবং কি কি যুদ্ধবিমান বাংলাদেশের বহরে রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে চলেছে এবং চীনের কাছ থেকে কি কি যুদ্ধবিমান ক্রয় করা হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কি কি যুদ্ধবিমান যুক্ত হবে বাংলাদেশের বহরে, সেসব সম্পর্কে জানার আগে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস। বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয় 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়। 1971 সালের 28 সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। তখন থেকে মাত্র 3টি হালকা যুদ্ধবিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর। স্বাধীনতা যুদ্ধের পর বিভিন্ন সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বহু সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হয়েছে।
যদি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হল MiG-29 যুদ্ধবিমান। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মোট 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি MiG-29 ছাড়াও Yak-130-র মতো ভয়ঙ্কর সব ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সর্বমোট 214টির মতো এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 42টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 17টি, ট্রেনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 65টি। এ হলো বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে উঠেছে। এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি শক্তিশালী করা হচ্ছে। 2011 সালে কক্সবাজারের নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে। 2013 সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি। বিমান ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াড্রন 41। 2010 সাল থেকে বিমান বাহিনীতে 16টি F-7 BGI যুদ্ধবিমান, 16টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, 9টি K-8 প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, 3টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমান এবং 23টি PT-6 প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে। একই সময় আরও যুক্ত হয়েছে 16টি Mi-17 কাজের কাজ করার মতো বিমান তো নাই। 2টি AW-139 সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং 2টি AW-119K X প্রশিক্ষণ হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এছাড়াও 2011 সালে FM-90 স্বল্পপাল্লা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ হয়েছে আরও বেশি সুরক্ষিত, হয়েছে আরও বেশি নিরাপদ। এবার যদি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধের ইতিহাসের কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি যুদ্ধের ইতিহাস রয়েছে। প্রথম যুদ্ধটি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দ্বিতীয় ইতিহাসটি হলো উপসাগরীয় যুদ্ধ এবং তৃতীয় ইতিহাসটি হলো পার্বত্য চট্টগ্রাম সংঘাত। উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় ইসরায়েলের 36টি বিমান ধ্বংস করেছিল বাংলাদেশের বিমান বাহিনী। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান অনেক বেশি। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনা মিলিয়ে 600-র অধিক জনবল, 12টি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে। এর মধ্যে হাইতিতে 3টি Mi-171H হেলিকপ্টার, মালিতে 3টি Mi-171H হেলিকপ্টার এবং কঙ্গোতে 6টি Mi-171H হেলিকপ্টার ও একটি C-130B পরিবহন বিমান মোতায়েন রয়েছে বাংলাদেশের বহরে। এছাড়াও লাইবেরিয়া, আইভরি কোস্ট প্রভৃতি দেশেও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের বিমান বাহিনী পুরো পৃথিবী জুড়ে গৌরবময় একটি বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর এতগুলো গৌরবময় ইতিহাস থাকার পরেও আমাদেরকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে যুদ্ধবিমানের স্বল্পতা রয়েছে বা ঘাটতি রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই। রাশিয়ার তৈরি 8টি MiG-29 যুদ্ধবিমান দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশদের মোকাবেলা করা সম্ভব নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় যে বড় বড় মাত্র 8টি যুদ্ধবিমান, তাও আবার MiG-29, সেগুলো তো অনেক পুরনো আমলের। এগুলো দিয়ে কিভাবে যুদ্ধ করবে? ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমানের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে। ভারতের হাতে থাকা 36টি রাফেল যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশের আতঙ্ক। এছাড়াও মিয়ানমারের হাতে থাকা সুখোই Su-35-এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আতঙ্কের নাম। সব কিছু মিলিয়ে বলা যায় যে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে। গত 16 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল দিল্লির পাচাটা শেখ হাসিনা সরকার। সে সময় বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো শক্তিশালী যুদ্ধবিমানই যুক্ত হয়নি। এরপর শেখ হাসিনার যখন পতন ঘটে তারপর বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি ইতিমধ্যে চীনের সাথে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছে। তবে বাংলাদেশ বিমান বাহিনীতে কী ধরনের যুদ্ধবিমান ভবিষ্যতে যুক্ত হতে পারে বা কী ধরনের যুদ্ধবিমান ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের কাছ থেকে ক্রয় করতে চলেছে সেই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আমাদের ধারণা মতে বাংলাদেশ মূলত চীনের তৈরি জেট-NC ফাইটার জেট ক্রয় করতে পারে। মোট 16টির মতো চীনের তৈরি জেট-NC যুদ্ধবিমান ক্রয় করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী, যেগুলো খুব দ্রুতই হয়তো বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে।
এখন যদি প্রশ্ন করা হয় যে চীনের তৈরি জেট-এনসি যুদ্ধবিমান কি ভারতের রাফেলকে মোকাবেলা করতে সক্ষম কিনা, এর রাইট অ্যান্সার হলো হ্যাঁ, সক্ষম। কারণ আমাদের বন্ধু দেশ পাকিস্তানও কিন্তু জেট-এনসি যুদ্ধবিমান অপারেট করে এবং তারা এটি নিয়ে প্রায় সন্তুষ্ট। তাই বাংলাদেশও যদি চীনের কাছ থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করে তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য সৌভাগ্য এবং জেট-এনসি একমাত্র যুদ্ধবিমান যেটি বাংলাদেশের আকাশ সবসময় মুক্ত রাখতে সক্ষম। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ কি শুধু চীনের তৈরি জেট-এনসি যুদ্ধবিমানই ক্রয় করবে? এছাড়া ভবিষ্যতে আরও কী বিমান যুক্ত হতে পারে বাংলাদেশের বহরে? এখন যদি আমরা ভবিষ্যৎ অর্থাৎ 2030 সালের কথা বলি বা তার পরবর্তী সময়ের কথা বলি, তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু জেট-এনসি ফাইটার জেট ছাড়াও এর চেয়ে উন্নত ফাইটার জেট যুক্ত হতে চলেছে। জেট-এনসি যুক্ত হওয়ার পরে পরবর্তী সময়ে বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে চীনের তৈরি জে-20 পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু চীনের কাছ থেকে জে-20 অর্ডার করেছে। চীন কি বাংলাদেশের কাছে এই বিমানটি বিক্রি করবে? তৈরি F-35 দেখি এত সহজ। যেহেতু পাকিস্তান বিমান বাহিনীতে চেন্ডু জে-20 যুক্ত হতে পারে আগামী 5 বছরের মধ্যে, সেহেতু ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতেও 5th জেনারেশনের ফাইটার জেট ভবিষ্যতে যুক্ত হবে। আর সেটি হতে চলেছে চীনের তৈরি জে-20 স্টিলথ ফাইটার জেট। জে-20 সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, তারপরে বলে রাখি যে বর্তমানে চীনা এয়ারফোর্সের মূল মেরুদণ্ডই হল জে-20 স্টিলথ ফাইটার জেট। এটি সর্বপ্রথম 11 জানুয়ারি 2011 সালে ফার্স্ট ফ্লাইট সম্পন্ন করে। এরপর ম্যাস প্রোডাকশনে যায় 9 মার্চ 2017 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে প্রায় 300টিরও বেশি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। আর এটি তৈরি করেছে চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। এই কোম্পানিটি ধীরে ধীরে এর উন্নতি করে চলেছে। বর্তমানে চীন ছাড়া অন্য কোনো দেশ এই ফাইটার জেটটি অপারেট করে না, যদিও আগামী ভবিষ্যতে চীনের পর পাকিস্তান দ্বিতীয় দেশ হিসাবে এই যুদ্ধবিমানটি অপারেট করবে। এমনকি ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীতেও যুক্ত হতে চলেছে জে-20 স্টিলথ ফাইটার জেট। তবে জে-20-র আগে বাংলাদেশের বহরে যুক্ত হবে জেট-10সি এয়ারক্রাফট। বাংলাদেশের বহরে মোট 16টির মতো চেন্ডু জেট-10সি যুক্ত হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। এখন দেখার বিষয় যে কবে নাগাদ বাংলাদেশের বহরে চীনের তৈরি জে-10সি ফাইটার জেট যুক্ত হয়। বন্ধুরা, বাংলাদেশের বহরে চীনের তৈরি জে-10সি ফাইটার জেট যুক্ত হলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এরপরে চীনের তৈরি জে-20 স্টিল ফাইটার জেট আমরা দেখতে চাই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে। আপনিও দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশের কাছে প্রশিক্ষণ বিমান বাদে আসলে যুদ্ধ বিমান নেই বললেই চলে। মাত্র 8টি মিগ-29, এগুলোও কিন্তু অনেক পুরনো আমলের, যেগুলোর ভ্যালু বর্তমান সময়ে তেমন একটা নাই বললেই চলে। হ্যাঁ, একসময় মিগ-29 খুব নাম করা ছিল, কিন্তু মিগ-29কে ফেস করার মতো অনেক প্রতিদ্বন্দ্বী যুদ্ধ বিমান এখন মার্কেটে চলে আসছে। হয়তোবা বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়ন যদি আগে থেকে শুরু হতো তাহলে আজকের মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডির মতো ঘটনা ঘটতো না। F-7 মডেলের যে ট্রেনিং বিমানটি বিধ্বস্ত হয়েছে, এগুলো আসলে অনেক পুরনো আমলের এবং এগুলা বর্তমানে অনেক দেশ ইউজ করা বাদ দিয়ে দিয়েছে। সেই পুরনো আমলের ট্রেনিং বিমান নিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ নেয়। কতটুকু উপায় ছাড়া হলে এই ধরনের যুদ্ধ বিমানগুলো এখনো বিমান বাহিনীতে রেখে দেওয়া হয়? তো মাইলস্টোনের ট্র্যাজেডিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আসলে সমবেদনা জানাচ্ছি, শোক প্রকাশ করছি। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে সামনে আগাইতে হবে। শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অনেক দেশেই এই F-7 নামের যুদ্ধ বিমানটি প্রাণ কেড়ে নিয়েছে। এরপরেও যদি বাংলাদেশের শিক্ষা না হয় তাইলে কিন্তু আবার সেম সিচুয়েশন ফেস করতে হবে ভবিষ্যতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি বানিয়েছি মূলত মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা অলরেডি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তাদেরকে উৎসর্গ করে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।